আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব সপ্তম শ্রেণীর পাঠ্যভুক্ত একটি কবিতা গরবিনী মা জননী। কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। গরবিনী মা জননী কবিতার যে নামটা আছে, নামটা প্রথমে আমরা একটু ব্যাখ্যা করি। এখানে কি বলা হয়েছে? গরবিনী শব্দের অর্থ আমরা জানি যে গর্বিতা, যে কোনো কারণে গর্ববোধ করার মতো কিছু যার আছে তাকে গরবিনী বলা হয়, অর্থাৎ গর্বিত এর স্ত্রীলিঙ্গ হিসেবে গরবিনী এখানে বলা হয়েছে। আর মা জননী বলতে আমরা সবাই জানি আমাদের মাকে বোঝানো হয়, কিন্তু এখানে মা জননী বলতে কবিতায় শুধু মাকে, নিজের মাকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে মা বলতে কিন্তু দেশমাতৃকাকে বুঝিয়েছেন। দেশমাতৃকা অর্থাৎ দেশকে আমরা মায়ের মতো করে দেখি, তো সেরকমই কবি এখানে দেশকে মায়ের মতো করে দেখিয়েছেন। এবং এই কবিতাটা তিনি তার একটা কাব্যগ্রন্থ থেকে লিখেছেন, সিকান্দার আবু জাফর। যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো একটা কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে এই নামটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কবিতাটা মধ্যে একটা রাজনৈতিক ভাব আছে, অর্থাৎ পাকিস্তানিদেরকে বাংলা ছাড়ো বলে যে কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন সেই কাব্যগ্রন্থেরই কিন্তু একটি কবিতা গরবিনী মা জননী। তো এখন আমরা এই কবিতাটা পড়তে যাব। তার আগে সিকান্দার আবু জাফর সম্পর্কে কিছু কথা বলে নেই। সিকান্দার আবু জাফর বাংলাদেশের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি এবং নাট্যকার। তিনি অনেক কবিতার পাশাপাশি একটি খুবই বিখ্যাত নাটক লিখেছেন, যেটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে সিরাজ উ দৌলা। আমাদের বাংলাদেশের ইতিহাসের যে পলাশির যুদ্ধে এর মধ্য দিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা চিরতরে অস্তমিত হয়েছিল 190 বছরের জন্য, তো সেই কাহিনীটাকে অবলম্বন করে তিনি যে নাটকটা রচনা করেছিলেন সেই নাটকটার কারণেই কিন্তু তিনি বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত হয়ে আছেন। তো এখন আমরা কবিতাটা পড়ব। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে। এখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মা জননী বলতে তিনি কাকে বুঝাচ্ছেন। মা জননী বলতে বুঝাচ্ছেন জন্মভূমি বাংলাকে। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। মাকে একই সাথে পুণ্যবতী বলেছেন এবং ভাগ্যবতী বলেছেন। কেন পুণ্যবতী বলেছেন? পুণ্যবতী মানে হচ্ছে যে পুণ্যকর্ম করে, পুণ্যকর্ম করে যে তাকে পুণ্যবতী বলা হয়। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মা সবগুলো স্ত্রীবাচক বিশেষণ কেন? দেশ কথাটাই আসলে স্ত্রীবাচক, ফলে দেশের জন্য যে বিশেষণগুলো দেওয়া হবে সেগুলো স্ত্রীবাচকই হয়, এজন্য পুণ্যবতী ভাগ্যবতী বলা হয়েছে। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নূপুর সন্ধ্যাবেলা দুপুর বেজেই চলে। এখানে কার চোখে মা নদীর কাজল, নদীকে তোমরা জানো যে নদীর, বাংলাদেশের যে নদীগুলো আছে নদীগুলোর জল কিন্তু কাজল কালো, কাজলের মতো রং, অর্থাৎ পলিমাটির কারণে হচ্ছে নদীর নিচে যে কালো মাটিটা থাকে সেটার কারণে জলগুলো হচ্ছে কালো দেখায় নদীর। তো কার চোখে মা নদীর কাজল, নদীকে কিন্তু এখানে কাজল বলা হচ্ছে, নদী হচ্ছে কাজল। সবুজ তৃণের আঁচল বুকে। সবুজ তৃণকে, তৃণ মানে কি হচ্ছে ঘাস, তৃণকে বলা হয়েছে আঁচল। আঁচল, তৃণকে এখানে বলা হয়েছে আঁচল। সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নূপুর, ধুলোকে বলা হয়েছে এখানে নূপুর, ধুলোকে বলা হয়েছে নূপুর, নূপুর। সন্ধ্যা দুপুর বেজেই চলে, অর্থাৎ বাংলা মায়ের যে অলংকার, যে সৌন্দর্য, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করেছেন কবি। মানুষের যেমন অলংকার থাকে তেমনি প্রতিটা বিষয়েরই আসলে অলংকার থাকে, কোনো না কোনো বিষয় দিয়ে যে আমরা সাজি বা প্রতিটি জিনিসই সাজে, তো সাজার যে উপকরণগুলো থাকে সেগুলোকেই কিন্তু অলংকার বলা হয়। তো এখানে বাংলা মায়ের অলংকারগুলো কিন্তু বলা হয়েছে সবুজ তৃণ, নদী এবং ধুলো, যেগুলোর মাধ্যমে বাংলার রূপ প্রকৃতি নির্মিত হয়েছে।
রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। রোজ ভোরে, প্রতিদিন ভোরবেলায় কে শিশির খোপায়, অর্থাৎ শিশির ভেজা খোপায়। শিশির পরে তোমরা জানো বাংলাদেশে শীত ঋতুতেই শিশির পরে রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। বকুল মানে সবাই জানো, বকুল মানে হচ্ছে বকুল ফুল, আর জুথি হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল তোমরা চেনো সবাই, জুঁই ফুলকে জুথিকা বা জুঁই বলা হয়। গন্ধমাকে কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। ক্লান্ত ঘুঘু, দুপুরবেলা জানো তোমরা সবাই যে গ্রামে যারা এসেছো বা থেকেছো কখনো কখনো, তারা কিন্তু জানবে যে দুপুরবেলা ঘুঘু ডাকে, এবং ঘুঘুর ডাকটাই এমন যে মনে হয় ঘুঘু কাঁদছে। তো এই ঘুঘুর ডাক শুনে দুপুরবেলায় কার তন্দ্রা ভাঙে, বাংলাদেশের মানুষেরই তন্দ্রা ভাঙে। এখানে কবি বাংলা মাকে বুঝিয়েছেন। বিলাপ মানে হচ্ছে কান্না, বিলাপ মানে হচ্ছে কান্না। গ্রামে সুর করে যে কান্নাগুলো, মানুষের মৃত্যু হলে গ্রামে দেখবে এক ধরনের গানের মতো সুর করে যে কান্নাগুলো করা হয় সেগুলোকেই বিলাপ বলা হয়। ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে, দুপুরবেলার যে তন্দ্রাটা থাকে, ঘুমটা থাকে, সেটা ভেঙে যায়। তন্দ্রা মানে হচ্ছে ঘুম, তন্দ্রা বা নিদ্রা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অংশে যাব। কবিতার প্রথম অংশ আমরা আশা করি বুঝতে পেরেছি, দ্বিতীয় অংশে এখন আমরা যাচ্ছি। কামার কুমুর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কামার কুমুর জেলে চাষি, বাংলাদেশের যে গ্রাম বাংলার যে পেশাজীবী মানুষগুলো আছে, কামার কুমুর জেলে এবং চাষি, চারটা প্রধান যে গ্রামের চারটি পেশা, চারটি প্রধান পেশা এখানে কিন্তু প্রধান পেশাগুলোর নাম বলা হয়েছে গ্রাম বাংলার। বাউল মাঝি ঘর উদাসী। বাউল বলতে যারা গান গায়, তোমরা ফকির লালন শাহীর নাম শুনেছ, বাউল সাধক হাসন রাজার নাম শুনেছ, যারা গান গাইতেন। এবং ঘর উদাসী, যারা ঘরে থাকতে পছন্দ করতেন না, তারা গান গাওয়ার মাধ্যমে মানুষকে বিভিন্ন উপদেশ দিতেন এবং বিভিন্ন জ্ঞানের কথা, তত্ত্বের কথা মানুষের কাছে প্রচার করতেন গানের মধ্য দিয়ে। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গুণে। কার ছেলেরা অর্থাৎ বাংলা মায়ের ছেলেরাই কিন্তু নিত্য মানে প্রতিদিন, নিত্য হচ্ছে প্রতিদিন, নিত্য হচ্ছে প্রতিদিন। কার ছেলেরা প্রতিদিন মরণ মারের দণ্ড গুণে, অর্থাৎ মরণ মারের যে দণ্ড আছে সেই দণ্ড কার ছেলেদের পেতে হয়। কিন্তু মরণ মারের দণ্ড পেলেও, মৃত্যু সাজা পেলেও কিন্তু বাংলা মায়ের ছেলেরা থামছে না, সেটা আমরা পরবর্তীতে পাবো। ছেলের বুকের খুন ছোপানো। ছোপানো শব্দটা হচ্ছে, এটা একটা আঞ্চলিক শব্দ এখানে দেওয়া আছে। ছোপানো মানে হচ্ছে রঙিন করা। খুন ছোপানো, খুন মানে হচ্ছে রক্ত, আর ছোপানো মানে হচ্ছে রঙিন। তাহলে খুন ছোপানো দুইটা শব্দ একসাথে হলে কি হবে? রক্তে রঙিন। ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে। কোন জননীর আঁচল কোণে। প্রতিনিয়ত বাংলা মায়ের ছেলেরা, তোমরা জানো যে 47 সালে পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পর থেকে পাকিস্তানিরা অত্যাচার করেছে বিভিন্নভাবে। তার প্রতিবাদে বাংলাদেশের যে ছেলেরা, ছাত্র, বিশেষ করে ছাত্র এবং শ্রমিক জনতা, তাদের প্রতিনিয়ত রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ফলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এজন্য কবি বলেছেন ছেলের বুকের খুন ছোপানো, অর্থাৎ মায়ের আঁচল সবসময় ছেলের বুকের রক্তে রঙিন হয়েছে। কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা। কান্না ফুলের নকশা বনে। দুর্ভাগিনী মেয়েরা হচ্ছে যাদের দুঃখ রয়েছে, যাদের ভাইকে হত্যা করা হয়েছে বা ছেলেকে হত্যা করা হয়েছে, সেই মেয়েরা কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার 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 মা নাম ডাকা পাগল ছেলে। মা নামে ডাকা, আমরা সাধারণত মা নামে ডাকি, অন্যান্য দেশে বিভিন্ন নামে ডাকতে পারে, আমাদের দেশের ছেলেরা মা বলে ডাকে। শহরাঞ্চলে এখন ভিন্ন ভিন্ন নামে ডাকা হচ্ছে মাকে, তবে অধিকাংশ মানুষই মা নামে ডাকে। তো মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে। মা নাম ডাকা, একই সাথে মাকে যেমন আমরা মা ডাকি, এখানে কিন্তু নিজের মাকে বুঝায়নি, আমরা প্রথমেই বলে ফেলেছি। মা নাম ডাকা দেশকে, দেশকে কিন্তু
মা ডাকা, মা বলেছেন। এখানে কিন্তু দেশকে মা বলেছেন। আমরা প্রথমেই বলেছি পুরো কবিতাটাই কিন্তু নিজের দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে, নিজের দেশের নামে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে 47-এ, তারপর 52-তে, তারপরে 62-তে, 66-তে, তারপর 69-এ, তারপর 71 সালে চূড়ান্ত স্বাধীনতার যুদ্ধেই নেমেছিল। ভয়ঙ্করের দুর্বিপাকে, দুর্বিপাক মানে হচ্ছে ভয়ঙ্কর পরিণাম যেখানে হবে, ভয়ঙ্কর পরিণাম যেখানে আছে, পরিণাম জেনেও মৃত্যু নিশ্চিত হবে। এখন এমন অবস্থায়ও কিন্তু বাংলা মায়ের ছেলেরা থেমে যায়নি, তারা কিন্তু ভয়ঙ্কর পরিণাম জেনেও এগিয়ে গিয়েছে। কার ছেলে মা উপড়ে ফেলে দিয়েছে, তুলে ছিন্ন করেছে বুলেট ফাঁসির শাসন কারা হচ্ছে এখানে কারাগারকে উপড়ে ফেলা হয়েছে। এখানে বুলেট ফাঁসির কারাগারকে উপড়ে ফেলা হয়েছে। দুঃখের ধূপ হচ্ছে এক ধরনের পোড়ানোর জন্য তুষের মতো এক ধরনের পুড়িয়ে, যেটার দ্বারা বিভিন্ন রোগবালাইয়ের জন্য হিন্দুরা ব্যবহার করে। এছাড়া মশা তাড়ানোর জন্য গ্রামের মানুষ ধূপ পোড়ায়। তো দুঃখের ধূপে সুখ পুড়িয়ে, এরকম ধূপ পুড়িয়ে নিজের সুখ বিনষ্ট করে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। উজ্জ্বলটা হচ্ছে, এটাও একটা আঞ্চলিক রূপ। উজ্জ্বল শব্দের আমরা যে উজ্জ্বল শব্দটা বলি সেটারই আঞ্চলিক রূপ হচ্ছে উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গর্বিতা। আবার এখানে বলা হয়েছে রক্তে ধোয়া সরোজিনী মানে হচ্ছে পদ্ম ফুলকে বলা হয় সরোজ। তো পদ্ম ফুলের স্ত্রীলিঙ্গ করা হলে সরোজিনী বলা হয়েছে। যুগ চেতনার ভিত্তিভূমি হচ্ছে দেশের যে আবেগ, যুগের যে আবেগ, অর্থাৎ স্বাধীন চেতা মনোভাব মানুষের সেটা হচ্ছে বাংলাদেশের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। প্রতিটি যুগে মানুষের স্বাধীনতার চেতনা, এখানে কিন্তু স্বাধীনতার চেতনা বুঝাচ্ছে, তার চেতনা। যুগ চেতনার ভিত্তিভূমি বলা হয়েছে বাংলাকে, নিত্যভূমি বাংলারে, অর্থাৎ নিত্যই এখানে স্বাধীনতার জন্য মানুষ আন্দোলন করছে। যুগের পরে যুগ কেটে যায়, যখন স্বাধীনতার যুগ আসে, মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা দৃঢ় হয়, তখন কিন্তু মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম করে। তো এই সংগ্রাম করার যে প্রবণতা, সেটা কিন্তু বাংলায় সবসময়ই ছিল। এজন্য বলা হয়েছে এটাকে যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে, অর্থাৎ বাংলা যে অঞ্চলটা সেটাই কিন্তু মানুষের যে স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের জন্য যে আন্দোলন, সেটার একটা ভিত্তিভূমি হয়ে গিয়েছিল। মূলত এই কবিতার মধ্য দিয়ে দেশের প্রতি যে দেশকে মায়ের মতো করে দেখা এবং দেশের প্রতি যে ভালোবাসা, সেটাই কিন্তু কবি দেখিয়েছেন, যেটা 24 বছর বা তারও আগে থেকে, যখন ব্রিটিশ শাসনামল ছিল, পাকিস্তানি 23 বছর, তো এই সময়গুলোতে কিন্তু বাঙালি দেখিয়েছে। এবং এখনও বিভিন্নভাবে মানুষ কিন্তু দেশের প্রতি নিজেদের যে ভালোবাসা আছে সেটা কিন্তু দেখিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দেশকে উন্নত করার সংগ্রাম করছেন, প্রতিনিয়ত দেশকে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, তার জন্য চেষ্টা করছেন। তো প্রিয় শিক্ষার্থী, গরবিনী মা জননী এই কবিতাটা মূলত দেশপ্রেম এবং দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য কবি লিখেছেন। তো কবির যে উদ্দেশ্যটা, সেটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই আশাবাদ রেখে আমি ক্লাসটি শেষ করছি। আর কবিতার কোনো অংশ যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।